এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বে নিরাপত্তা বা সিকিউরিটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যেভাবে গোটা বিশ্ব জুড়ে একটা যুদ্ধ অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে, কারণ একদিকে ইউক্রেন রাশিয়া, অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিন কিংবা বাংলাদেশ অথবা মিডল ইস্ট, গোটা বিশ্ব জুড়ে কিন্তু নিরাপত্তা এই মুহূর্তে একটা সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এরই মধ্যে একটা ঘটনা ঘটতে চলেছে। আগামী 16 তারিখ অর্থাৎ এই মাসের 16 তারিখ একটা সিকিউরিটির সবথেকে বড় মিটিং সেটা হতে চলেছে ভারতে, এবং এই বৈঠকে যোগ দিতে আসছেন বিশ্বের সবথেকে বড় যারা স্পাই বা যারা বলা যেতে পারে যে সবথেকে বড় নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন গোটা বিশ্ব তথা নিজের নিজের দেশের ক্ষেত্রে, সেই সমস্ত ব্যক্তিত্বরা, প্রধানরা এবার আসছেন ভারতে। কিন্তু গোটা বিশ্বটাকে ছেড়ে দিয়ে কেন ভারতকে বেছে নেওয়া হলো এই বৈঠকটার জন্য? এবং জানা যাচ্ছে যে এই বৈঠকে যে বিষয়গুলো আলোচনা হবে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দুটো প্রশ্ন এখান থেকে উঠে আসছে। এই স্পাই মিটিং কেন ভারতে হচ্ছে? ভারত কি তাহলে সিকিউরিটি মাস্টার মাইন্ড? এই প্রশ্নটা উঠে আসছে। এবং অন্যদিকে বিশ্বের বড় বড় স্পাই যারা, তারা কেন ভারতেই আসছেন? আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি শুরুতে মিটিংটার কথা জানবার আগে একটু জিজ্ঞেস করব যে স্পাই কেন দরকার পড়ে, তাদের কাজটা কি? দেখো, প্রথমেই বলি, ট্র্যাডিশনাল সিকিউরিটি কনসেপ্ট আজকের পৃথিবীতে চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল স্পাই মানেই আমরা ছোটোবেলায় জেমস বন্ডের সিনেমা দেখতাম, বা খুব হাস একটা ব্যাপার, খুব লুকোনো একটা ব্যাপার। হ্যাঁ, ইনফরমেশন গ্যাদারিং প্রসেসটা হয়তো এখনও খুব লুকোনো একটা ব্যাপার আছে, বাট স্পাইং মানে সেটা একটা লুকোনো ব্যাপার থাকলেও দ্য মেথডোলজি হাউ স্পাইং ইজ এক্সিকিউটেড, মানে সিকিউরিটি আন্ডারস্ট্যান্ডিং অনেকটা পাল্টে গেছে। তাই জন্যই আজকে তোমাদের এই শোতে ওপেনলি জানতেও পারছে মানুষজন যে স্পাই এরকম একটা মিটিং হতে চলেছে হ্যান ত্যান, অ্যান্ড ইট ইজ অলরেডি ইন দ্য টেবল। তো স্পাইং যে কোনো দেশের সবথেকে বড় যে কারণে লাগে সেটা হচ্ছে সবকটা দেশের নিজের একটা ইন্টারনাল পলিসি আছে। সেই পলিসির সাথেও তাদের যেটা থাকে, তাদের একটা এক্সটার্নাল পলিসি থাকে। এবারে এই ইন্টারনাল পলিসি এবং এক্সটার্নাল পলিসির একটা ব্যালেন্স থাকে, এবং কোনো দেশের ইন্টারনাল পলিসি এবং এক্সটার্নাল পলিসি কী করে আমার নিজের দেশকে এফেক্ট করতে পারে, মে ইট বি পজিটিভলি, মে ইট বি নেগেটিভলি, মে ইট বি অ্যাজ এ পারসেপশন, সেই গোটা জিনিসটা নিয়েই সবথেকে ইম্পর্ট্যান্ট ওয়েপন সেই জিনিসটার এগেনস্টে বা সেই জিনিসটাকে নিয়ে কাজ করার জন্য ইজ ইনফরমেশন। কিন্তু সেই ইনফরমেশন সবসময় তো আমরা ডাইরেক্টলি পাই না, বা সেই ইনফরমেশন পাওয়ার যোগ্যতাও সব দেশকে আমরা দিয়ে রাখিনি। তার জন্য কি করে, প্রতিটা দেশের একটা স্পাই নেটওয়ার্ক থাকে। তারা কি করে, বিভিন্ন প্রকারে বিভিন্ন মাধ্যমে, কখনো ট্রেডিশনালি, কখনো নন ট্রেডিশনালি, কখনো ভীষণ নতুনভাবে, কখনো টেকনোলজিক্যালি সেই ইনফরমেশনগুলো গ্যাদার করার চেষ্টা করে। এবং সেই গ্যাদার করার এক এবং অদ্বিতীয় কারণ হচ্ছে তাদের দেশের আগামী দিনের যে প্রজেকশনটা বা আগামী দিনের যে স্ট্র্যাটেজিটা, সেটা নির্ধারণ করবে এই ইনফরমেশনগুলোর উপরে অ্যানালিসিস হবে। প্রথমে রিসার্চ করে ইনফরমেশন বেরোবে, তার উপরে একটা অ্যানালিসিস হবে, সেই অ্যানালিসিসের উপরে তৈরি হবে আগামী সেই দেশের স্ট্র্যাটেজি। এবং সেই কাজটা করতে স্পাইং একটা মেথডোলজি, যার মাধ্যমে এই বিভিন্ন রকম ইনফরমেশন যেটা মার্কেটে নেই বা যেটা ওপেন আইতে আমরা পাই না, সেটা আমাদের এই স্পাই নেটওয়ার্কসগুলো বিভিন্ন দেশের বিভিন্ন রকমভাবে মাটি থেকে সেই ইনফরমেশনগুলো তোলে, গ্রাউন্ড লেভেল থেকে তোলে, বিভিন্ন পর্যায় থেকে তোলে, বিভিন্ন সেক্টর থেকে তোলে, এবং তুলে তারা কালেকটিভলি তাদের দেশকে সাপ্লাই করে। এবং সেই প্রসেসটাকেই বলে স্পাইং প্রসেস। এবং সেই প্রসেসটায় যখন তারা ইনফরমেশন পায়, সেই ইনফরমেশনগুলোকে বিভিন্ন রকমভাবে রিসার্চ করা হয়, তাকে নিয়ে অ্যানালাইসিস করা হয়, এবং করে তারা স্ট্র্যাটেজি তৈরি করে। দ্যাট ইজ দ্য প্রসেস অফ স্পাইং। এবার এই স্ট্র্যাটেজি মিটিং বলি বা যাই বলি না কেন, সেটা ভারতে হচ্ছে। ভারতকে বেছে নেবার কারণটা কি? হ্যাঁ, এটা হচ্ছে একটা অদ্ভুত জিনিস। খুব সহজ সাধারণ ভাষায় বলতে গেলে, আমরা রান্নায় নুন কখনো ইগনোর করা যায় না। ভারত আজকের দেশে ডিপ্লোমেসিতে পৃথিবীর বুকে হচ্ছে সেই নুন, যেটা স্বাদ বহন করে। নুন ছাড়া রান্নায় তো স্বাদ থাকে না, সেটা স্বাদ বহন করে। এবং সেটা এমন একটা অসাধারণ জিনিস, সেটাকে এমন জায়গায় অ্যাপ্লিকেশন করতে তুমি বাধ্য হয়ে পড়েছো। যদি অ্যাপ্লিকেশন না করো, এই গোটা জিনিসটা স্বাদটা চলে যাবে। পৃথিবী আজকের ডেটে বিভিন্ন রকম কনফ্লিক্টের দ্বারা পৃথিবী আজকের ডেটে ডিস্টার্বড। সেটা তুমি
রাশিয়া অ্যান্ড ইউক্রেন বলো, তুমি প্যালেস্টাইন বললে, তুমি এই দিকে দেখো বাংলাদেশ বলো, শ্রীলঙ্কা কিছুদিন আগে দেখলে, বহু জায়গায়। এবং এই কনফ্লিক্টগুলোর মধ্যে একটাই দেশ আছে যে ডাইরেক্টলি ইন্টারভিন করতে পারে, একটাই দেশ আছে যারা এই কনফ্লিক্টগুলোকে একদম হেড অন নিয়েছে, কিন্তু উইথ দ্য মেসেজ অফ পিস, শান্তি বহন করিয়েছে। সেই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। তার মানে ভারতবর্ষর একটা এমন কোনো কম্পোনেন্ট আছে যেটা অলরেডি হ্যাজ বিন রেকগনাইজড, যে সেই কম্পোনেন্টটার দ্বারা ভারতবর্ষ পৃথিবীর সব দেশের যে কোনো কন্ডিশনে তারা অ্যাড্রেস করতে পারে, তারা ইন্টারভিন করতে পারে, এবং সেই জায়গায় গিয়ে তারা আলোচনার টেবিলে বসতে পারে। তাই ভারতবর্ষ ইম্পর্টেন্ট। যেমন ভারতবর্ষ হচ্ছে সেই বন্ধু যার কথা সবাই শুনতে চায়, শুনতে পারে, শুনতে ইচ্ছুক, এবং সেই বন্ধুটাকে তাই জন্য ইম্পর্টেন্স দিতে পৃথিবীর যত বড়ই পাওয়ার হোক না কেন তারা বাধ্য। কোথাও কি দাঁড়িয়ে তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই মুহূর্তে উন্নতশীল দেশ, ভারতকে একই লাইনে এখন আর ফেলা যায় না, চীন রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, তার সঙ্গে নেপাল, ভুটান রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান রয়েছে, তাদের থেকে ভারত এই যে এই জায়গাটা থেকে বেরিয়ে আসা, ভারতের এই যে অর্থনীতি, এবং গোটা বিশ্বে আমরা দেখেছি যে ভারত একটা সময় চলে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে, কখনো দেখা যাচ্ছে যে কাতারের যিনি আমির তিনি চলে আসছেন ভারতে। এই যে এই বৈঠকগুলো, ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে ভারতের প্রতিনিধি আসা, এই জায়গাগুলো কি কোথাও এই গোলার্ধে বা পূর্ব গোলার্ধে ভারতকে একটা প্রত্যেকেই নিজেদের একটা বন্ধু দেশ হিসেবে তুলে ধরতে চাইছে? সেই কারণেই কি ভারতের ইম্পর্টেন্সটা ফার্স্ট ওয়ার্ল্ডের কাছে এতটা বেড়ে গেল? দেখো, ভারতবর্ষ না দু রকমের কার্ডে খেলে। মানে ভারতবর্ষের পলিসি মেকিংকে যদি তুমি অ্যানালাইসিস করো তবে দু রকমের কার্ডে খেলে। একটা হচ্ছে শর্ট টার্ম কার্ড, আর একটা হচ্ছে লং টার্ম কার্ড। এই যে লং টার্ম কার্ডটা ভারত আজকে থেকে খেলে না, বহু পুরনো সময় থেকে খেলে চলেছে। এবং এই কার্ড কথাটা খুব টেকনিক্যাল কথা। আমি কেন বললাম এই কথাটা? ভারতবর্ষের তোমাদের এই ইন্টারভিউতে আমরা বহুবার আমি একটা ওয়ার্ড ইউজ করেছি, আগের দিন ইন্টারভিউ দিয়েছি এটার উপরে, সেটা হলো কালচারাল ডিপ্লোমেসি। ভারতের সংস্কৃতির যে গভীরতা, ভারতের সংস্কৃতির যে বিরাট বড় একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে পৃথিবী বিশ্বাস করে, এবং সেই ইতিহাসের গুণ এবং সেই ইতিহাসের পজিটিভ সাইডস ভারতবর্ষ কিন্তু আগেও দেখিয়েছে। এবং সেটা এমন একটা জায়গায় চলে গেছে যে আজকে গোটা পৃথিবীটা ভাবতে বাধ্য যে ভারতবর্ষ ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড। সো তার জন্যে এমন একটা ডাইনামিক্স তৈরি হয়েছে, সেই ডাইনামিক্সটা কিন্তু পৃথিবীকে ভারতবর্ষের উপরে অটোমেটিক্যালি ডিপেন্ডেন্ট তৈরি করে দিয়েছে। এবং পৃথিবীর যে কোনো দেশকে বলো, আজকে আমাদের ভারতবর্ষেই যে খুব রিসেন্টলি আমাদের এখানে হোলি হবে, এই হোলি উৎসবটা একান্তই ভারতবর্ষের উৎসব ছিল এক সময়। আজকে গোটা বিশ্বে দেখা যায় যে হোলি পালিত হচ্ছে বাঙালি যে কমিউনিটিগুলো রয়েছে তাদের মধ্যে বেশি। শুধু তাই নয়, আরও আরেকটা অদ্ভুত জিনিস তুমি দেখলে অবাক হয়ে যাবে, বিভিন্ন ভিসা অ্যাপ্লিকেশনস হচ্ছে জাস্ট বৃন্দাবনে আসবে বলে, শান্তিনিকেতনে আসবে বলে। কেন? কারণ বিভিন্ন দেশ পার্টিসিপেট করতে চাইছে এই ধরনের কালচারাল উৎসবের সাথে, তারা জানতে চাইছে ভারতবর্ষকে আরও কাছ থেকে। তার কারণ তারা বুঝতে পেরেছে ভারতবর্ষর সাথে যদি আমার সম্পর্কটা আরও বেটার দিকে যায়, আমার দেশের কালচারাল এক্সচেঞ্জটা যদি আরও বেটার দিকে যায়, তাহলে পৃথিবীর বুকে আমার প্রতিচ্ছবিটা অনেক বেটার যাবে।